big shot from Mehdi. There's a sweep and it's gone through him. There it is for Bangladesh. Incredible scenes here. What a comeback. It's one of the greatest comebacks for Bangladesh. কলম্বোতে বাঘের থাবায় সিংহবধ। জয় বাংলা কাপ হাতছাড়া করল না টাইগাররা। কলম্বোতে লঙ্কানদের হারালো 4 উইকেটে, কোটি সমর্থকের উল্লাস। সাবেক ব্রিটিশ হাই কমিশনার আনোয়ার চৌধুরীর উপর গ্রেনেড হামলা মামলায় জঙ্গি নেতা মুফতি হান্নানের রিভিউ খারিজ, মৃত্যুদণ্ড কার্যকরে আর কোনো বাধা নেই। আশকোনায় র্যাব ব্যারাকে আত্মঘাতী হামলার ঘটনায় সন্দেহভাজন আটক আবু হানিফাকে সাদা পোশাকে তুলে নিয়ে যায় 27 ফেব্রুয়ারি, দাবি পরিবারের। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরই সব শ্রেণী পেশার মানুষের উন্নয়নে কাজ করে যাচ্ছে, বেড়েছে জীবনযাত্রার মান, তাঁতি লীগের সম্মেলনে প্রধানমন্ত্রী। এবং কাউন্সিলের 1 বছরেও দল গোছাতে পারেনি বিএনপি, নামেনি মাঠেও। নেতৃত্বের ব্যর্থতার কথা স্বীকার করলেও সরকারের দমন পীড়নকেও দায়ী করছেন নেতারা। প্রবাসের সময় সঙ্গে আছি সাজিদ রাজু। ঐতিহাসিক 100তম টেস্টে বাঘের থাবায় বধ হল সিংহ। হাতছাড়া করল না জয় বাংলা কাপ। তাই তো বাংলাদেশের ক্রিকেট আকাশে বাঁধনহারা আনন্দ। অস্ট্রেলিয়া, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজের পর ক্রিকেট বিশ্বের ৪র্থ দেশ হিসেবে 100তম টেস্টে স্বপ্নিল জয় তুলে নিয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। শ্রীলঙ্কাকে 4 উইকেটে হারিয়ে 100তম টেস্ট স্মরণীয় করে রাখল টাইগাররা। 191 রানের টার্গেটে ব্যাট করতে নেমে 6 উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ। এ জয়ে সিরিজ 1-1 সমতায় শেষ হল। ম্যান অব দ্য ম্যাচ তামিম আর সিরিজ সেরা সাকিব আল হাসান। সালাউদ্দিন আল মামুনের ক্যামেরায় কলম্বো থেকে SM ইকবালের রিপোর্ট। এই উচ্ছ্বাস ইতিহাস রচনার, এই আনন্দ 100তম টেস্টকে স্মরণীয় করে রাখার। অভিজাত ক্রিকেটের 140 বছরের ইতিহাসে যা সম্ভব করতে পারেনি ইংল্যান্ড কিংবা ভারতের মতো পরাক্রমশালী দলগুলো, তা আজ টাইগারদের দখলে। অনন্য অর্জনের হাতছানি, তাই 191 রানের লক্ষ্যটা মামুলি হওয়ার কথা। তবে টাইগারদের অদৃশ্য প্রতিপক্ষ হয়ে দাঁড়ালো স্নাউজাপ, যার সঙ্গে পেরে উঠতে না পেরে মাত্র 22 রানে সাজঘরে সৌম্য। হেরাথের শিকার হয়ে রানের খাতা না খুলে পরের বলে ফিরেছেন ইমরুল। তামিম সাব্বিরের ব্যাটে তখনও স্পষ্ট চাপের রেখা। প্রতিপক্ষের সাধারণ ডেলিভারিগুলো যেন কামানের গোলার মতো। তবে দ্রুতই নিজেদের সামনে নিয়ে উল্টো বান ছুড়লেন 2 টাইগার। 109 রানের অসাধারণ জুটি, সঙ্গে তামিমের 22তম হাফ সেঞ্চুরি। এরপরে ড্যাশিং ওপেনার ফিরল ওভাল তখন অপেক্ষায় ইতিহাসের সাক্ষী হতে। 4র্থ উইকেটে অবশ্য সাকিব সাব্বিরের কেমিস্ট্রি বেশি জমেনি। এই জুটিতে মাত্র 12 রান যোগ করে সাব্বির ফেরেন ব্যক্তিগত 41 রানে। এরপর সাকিব ফিরে গেলে আবারও অহেতুক শঙ্কা, হবে তো ইতিহাস রচনা। তবে ধৈর্য আর আস্থার প্রতিদান দিয়ে মিরাজকে সঙ্গে নিয়ে মুশি ফিরেছেন 100তম টেস্টটাকে জয়ের রঙে রাঙিয়ে। এর আগে 139 রানের লিড নিয়ে দিন শুরু করা লঙ্কানরা দৃঢ়তা দেখাতে থাকে সকাল থেকেই। তাতে একটু একটু করে ভীতির সঞ্চার টাইগার সমর্থকদের হৃদয়ে। শেষে আবার টার্গেটটাই না চলে যায় ধরাছোঁয়ার বাইরে। তবে 50 ল্যান্ডমার্ক স্পর্শ করে দিলরান রান আউটের ফাঁদে পড়লে হাফ ছেড়ে বাঁচা। এরপর সুরঙ্গা লাকমালকে ফিরিয়ে বাকি কাজটুকু সেরেছেন সাকিব। অনন্য, অসাধারণ, দুর্দান্ত, সব বিশেষণের জন্য অপর্যাপ্ত টাইগারদের এই ঐতিহাসিক অর্জনের কাছে। আর হবেই বা না কেন, বাংলাদেশের 9ম টেস্ট জয়টাকে যে আরো রাঙিয়ে দিয়েছে ওভালের এই 100তম টেস্ট। কলম্বোর পিসার ওভাল থেকে SM ইকবাল, সময় সংবাদ, শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার বিপক্ষে 100তম টেস্ট জয়ে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল এবং বোর্ড কর্মকর্তাদের প্রাণ ঢালা অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টাইগারদের জয়ের পর টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম এবং ম্যান অব দ্য সিরিজ সাকিব আল হাসানকে ফোন করে শুভেচ্ছা জানান তিনি। এ সময় প্রধানমন্ত্রী দলের সদস্যদের জন্য দোয়া করে বলেন, তোমরা ইতিহাস সৃষ্টি করেছ, তোমাদেরকে প্রাণ ঢালা অভিনন্দন। জয় বাংলা বলে কথা বলা শেষ করেন প্রধানমন্ত্রী। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম। এছাড়াও বাংলাদেশের এ জয়ে অন্যান্যদের মধ্যে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ, স্পিকার শিরিন শারমিন চৌধুরী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দারুণ সুন্দর, এক কথায় অসাধারণ, এই উপমাগুলো যেন কম হয়ে যাচ্ছে ম্যাচ সেরা তামিম ও সিরিজ সেরা সাকিবের জন্য। এই 2 টাইগারের ক্রিকেটীয় দক্ষতায় কলম্বোর পিসারায়
ইতিহাস রচনা করে জিতল বাংলাদেশ। দর্শক, ঐতিহাসিক ১৭তম টেস্ট জয়ের এই দুই নায়কের ভূমিকার বিস্তারিত থাকছে এবারের প্রতিবেদনে। উইকেটে স্পিন ধরছিল বেশ, তাই পরপর 2 বলে আউটের খাতায় সৌম্য আর ইমরুল। দলীয় 21 রানে অনেকটা স্পিন স্বর্গীয় হয়ে ওঠা পিসারা বুকে কাঁপন ধরিয়েছিল টেকনাফ থেকে তেঁতুলিয়া সীমানার ক্রিকেট পিয়াসীদের। কিন্তু লঙ্কার সিংহদের এই উচ্ছ্বাস বেশিক্ষণ দীর্ঘ হয়নি। উইকেট আগলে ব্যাট করেছেন আগ্রাসী তামিম স্বভাব বিরোধী রূপে। ভয়, শঙ্কা আর সব স্নায়ুচাপ উঠতে অভিজ্ঞ তামিমের ব্যাট গর্জে উঠেছিল আহত বাঘের মতো আপসহীনভাবে। টেস্ট অধ্যায়ে 22 নম্বর 50 হাঁকানোর পর এগোচ্ছিলেন সেঞ্চুরির পথে, কিন্তু তুলে খেলতে গিয়ে যত বিপত্তি। তারপরও তামিমের 82 রানের দুর্দান্ত ইনিংস জয়ের ভিত্তি গড়ে দেয়। শেষ দিনের আগে আমরা সবাই পরিকল্পনা করেছিলাম ওদেরকে 150 রানের মধ্যে আটকে রাখতে, কিন্তু লঙ্কানরাও দারুণ খেলেছে। দলের অভিজ্ঞদের সঙ্গে নতুনরাও দারুণ খেলেছে। এ জয় ওয়ানডে সিরিজে ভালো খেলতে আমাদের সাহায্য করবে। উপসংহারের গল্পে তামিম নায়ক হয়ে উঠলেও পুরো সিরিজের মূল নায়ক কিন্তু ওই একজন, তিনি বাংলার জান সাকিব আল হাসান। বাংলাদেশের প্রথম ইনিংসে যখন ধস নামতে শুরু করেছিল তখন দলকে ব্যাট হাতে বাঁচিয়েছিলেন তিনি। টেস্টে খ্যাপাটে ব্যাট করা সাকিব ধৈর্যের পরিচয় দিয়ে হাঁকিয়েছিলেন দুর্দান্ত এক সেঞ্চুরি। শুধু তাই না, বিশ্ব ক্রিকেটে নয়নমণি হয়ে ওঠা সাকিব 2 ইনিংস মিলে শিকার করেন 6 উইকেট, তাই হয়েছেন সিরিজ সেরা। ১৭তম টেস্ট জিততে পারাটা যে কোনো ক্রিকেটারের জীবনের সেরা অর্জন। এ অর্জনের সাক্ষী হতে পেরে আমি গর্বিত। ছোট ছোট কিছু ভুলের জন্য আমরা প্রথম টেস্টটা হেরেছিলাম, কিন্তু এই জয় সব আক্ষেপ ভুলিয়ে দিয়েছে। ওয়ানডেতেও এই পারফরমেন্স ধরে রাখতে চাই আমরা। ঐতিহাসিক ১৭তম টেস্টে জয়ের নায়ক সাকিব তামিম কাগজে কলমে বড় ভূমিকা রাখলেও কলম্বো টেস্টে টাইগারদের এই বিজয়ের মাঝে স্পষ্ট হয়ে উঠেছে টেস্টে বাংলাদেশ টিম বাংলাদেশ হয়ে উঠেছে। হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ। ১৭তম টেস্টে মিরাজের ব্যাট থেকে উইনিং রানের সঙ্গে সঙ্গে বাঁধ ভাঙা উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে গোটা দেশের ক্রিকেট প্রেমীদের মাঝে। মিষ্টি খেয়ে এবং রং মেখে টাইগারদের ঐতিহাসিক এই বিজয় উদযাপন করে সমর্থকরা। ভক্ত সমর্থকদের প্রত্যাশা, এই খুশির জোয়ারে ভবিষ্যতেও টাইগাররা তাদের ভাসাবে। বারবারই ফিরে আসবে এমন উদযাপনের মুহূর্ত। যুগ যুগ ধরে স্মরণীয় করে রাখার মতো কাব্য লিখল টাইগাররা। শ্রীলঙ্কার মাটিতে মেহেদী হাসান মিরাজের ব্যাট দিয়েই রচিত হলো সেই কাব্য। আউটস্ট্যান্ডিং পারফরম্যান্স। সাথে সাথে কলম্বোর পিসারা ওভাল ছাড়িয়ে গর্জন উঠল লাল সবুজের বাংলাদেশে। ১৭তম টেস্ট জয়, এর চেয়ে আনন্দের উপলক্ষ আর কি বা হতে পারে। সেই উচ্ছ্বাসে ফেটে পড়ে ক্রিকেট পাগল এই জাতি। বিজয়ের পর উল্লাস প্রকাশ করে মিষ্টি বিতরণ হয়েছে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের জেলা মাগুরায়। মুশফিক বাহিনীর বিজয় নিশ্চিত হতেই উল্লাসে মেতে ওঠেন সিলেটের ক্রিকেট ভক্তরা। জয়ের সাথে সাথে সাইকেল র্যালি বের করেন সমর্থকরা। ১০০তম টেস্ট এইটা আমরা জিততে পারছি, এটা আজীবন আমাদের স্মরণীয় হয়ে থাকে। আমরা চাই তারা আরো উন্নতি করুক, অন্যান্য তারা খাপ খাইয়ে চলুক। আমরা আজকে অনেক খুশি, আজকে আমরা টেস্টে 4 উইকেটে জিতেছি। টাইগারদের এমন অর্জনের দিনে পিছিয়ে ছিল না ক্রিকেটার তৈরির অন্যতম জেলা খুলনাও। ১৭তম টেস্ট জয়ের প্রত্যাশা প্রাপ্তির মোহনায় মিললে উল্লাসে মেতে ওঠেন সবাই। সে আনন্দে যোগ দেয় খুদে ক্রিকেটাররাও। যে কোনো উৎসবের ন্যায় টাইগারদের এমন অর্জনের দিনে উচ্ছ্বাস লেগেছে ঢাকা বিশ্ববিদ্যালয়েও। হলগুলোতে সবাই একত্রে বসে উপভোগ করেন ১৭তম ম্যাচ জয়ের ক্ষণ। বাংলাদেশে 11 জন ভাগ, একদম ভাগের মতো খেলছে। বাংলাদেশের ১৭তম টেস্টের এই জয়ে আমি আসলে আনন্দে অভিভূত এবং গর্বিত। বাংলাদেশ দেখিয়ে দিল যে তারাও পারে। ভাষা প্রকাশ করা যাবে না যে কিরকম অনুভূতি, খুব খুশি। এই খুশিতে আমরা উদযাপন করতে রামপুরা থেকে আমরা 2 জন সাইকেল চালায় চলে আসছি এই জায়গায়। তাই করবো তারা যেন সবসময় এমন এক টিম হয়ে খেলে। সাকিব মুশফিকদের এই অর্জনের উল্লাসের জোয়ার এখন তেঁতুলিয়া থেকে টেকনাফ পর্যন্ত। এই উচ্ছ্বাস ১৭তম টেস্ট জয়ের, এই উচ্ছ্বাস ইতিহাস রচনা। গেল 5 দিন সাকিব মুশফিকরা গোটা বাংলাদেশকে ১৭তম টেস্ট জয়ের রোমাঞ্চে ভূত করে রেখেছিল। আর এই ভক্তদের এমন ভালোবাসার প্রতিদান দিলেন ১৭তম টেস্ট জয় দিয়ে, যে জয় ভবিষ্যৎ সময়ে সাদা পোশাকে টাইগারদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। প্রবাসের সময় আরো থাকছে। সরকারি নিষেধাজ্ঞা থাকায় পুরান ঢাকার ঝুঁকিপূর্ণ ঐতিহ্যবাহী স্থাপনা অপসারণ করা যাচ্ছে না জানালেন ঢাকা দক্ষিণের মেয়র। হস্তক্ষেপ চাইলেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেই কেবল দেশের উন্নয়ন হয়, এই বার্তা দেশের সর্বস্তরের জনগণের কাছে পৌঁছে দিতে দলের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, সুষ্ঠু পরিকল্পনা নিয়ে কাজ করলে দেশের উন্নতি সম্ভব, এটি প্রমাণ করেছে সরকার।
রোববার সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে বাংলাদেশ তাঁতি লীগের প্রথম জাতীয় সম্মেলনে কথা বলেন তিনি। এ সময় নেতৃবৃন্দকে মানুষের কল্যাণে কাজ করারও আহ্বান জানান আওয়ামী লীগ প্রধান। 1965 সালে পাকিস্তান তাঁতি সমিতি নামে প্রতিষ্ঠা লাভ করা সংগঠন আজ বাংলাদেশ তাঁতি লীগ। 2003 সাল থেকে আওয়ামী লীগের অন্যতম সহযোগী সংগঠন হয়ে ওঠে বাংলাদেশ তাঁতি লীগ। সহযোগী সংগঠন হিসেবে প্রতিষ্ঠার এক যুগ পেরিয়ে গেলেও বিগত বছরগুলোতে হয়নি কোনো জাতীয় সম্মেলন। এবারই প্রথম জাতীয় সম্মেলনে নতুন সাংগঠনিক নেতৃত্ব পাবেন অনুসারীরা। সম্মেলন উদ্বোধন করেন আওয়ামী লীগ প্রধান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেই যে দেশের উন্নয়ন হয় এই বার্তা পৌঁছে দিতে হবে সর্বস্তরের জনগণের কাছে। বাংলাদেশের মানুষ যে আজকে একটু উন্নত জীবন পাচ্ছে, দুবেলা পেট ভরে খেতে পাচ্ছে, তারা একটু চলাফেরা করতে পারছে, আর্থিক সচ্ছলতা পাচ্ছে, এটা যে একমাত্র আওয়ামী লীগ সরকারই দিতে পারে, এই কথাটা, এই বার্তাটা পৌঁছে দিতে হবে গ্রামগঞ্জের মানুষের সমস্যাটা কি সেটাও দেখতে হবে এবং সেটা সমাধান কিভাবে করা যায় তাও দেখতে হবে। প্রত্যেক সংগঠনের নেতাকর্মীদের তাদের সম্প্রদায়ের উন্নতি, সুযোগ সুবিধা নিশ্চিত করতে কাজ করার আহ্বান জানান দলীয় প্রধান। যে বিষয়ে সংগঠন করছেন সেখানে সেই সম্প্রদায়ের মানুষের যাতে কল্যাণ হয়, উন্নতি হয়, সেদিকে বিশেষভাবে দৃষ্টি দেবেন। এটা একান্তভাবে প্রয়োজন, কারণ সংগঠন করা মানে শুধু নেতা হয়ে বসে থাকা না। প্রতিযোগিতামূলক বিশ্ব বাজার ব্যবস্থায় তাঁত শিল্পকে টিকিয়ে রাখতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, নিজ দেশের ঐতিহ্য টিকিয়ে রাখতে তিনি বিদেশিদের তাঁত বস্ত্র উপহার দেন। আমি কিন্তু প্রধানমন্ত্রী হওয়ার পরে ওই ফ্রেঞ্চ শিফন কখনো পরি না। আমাদের তাঁতিদের তৈরি কাপড়, এই কাপড়টাই কিন্তু আমি সবসময় ব্যবহার করি এবং বিদেশে যত উপহার দিই সেখানে উপহারের খাতায় কিন্তু সবসময় আমাদের দেশি তৈরি কাপড় আমরা রাখি। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। সাবেক ব্রিটিশ হাই কমিশনার আনোয়ার চৌধুরীর উপর গ্রেনেড হামলা মামলায় হরকাতুল জিহাদ নেতা মুফতি হান্নান সহ 3 জঙ্গির মৃত্যুদণ্ড বহাল রেখেছেন আপিল বিভাগ। আদালত রায়ে বলেন, ব্রিটিশ হাই কমিশনারকে হত্যা করাই ছিল বোমা হামলার মূল উদ্দেশ্য। আসামিদের করা রিভিউ আবেদন খারিজ করে এই আদেশ দেন সর্বোচ্চ আদালত। একই সঙ্গে মুফতি হান্নানের ভাই সহ 2 জনের যাবজ্জীবন কারাদণ্ড বহাল রয়েছে। অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম জানান, এখন জেল কোড অনুযায়ী রায় কার্যকর করবে সরকার। 2004 সালের 21 মে সিলেটে হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের মাজারে বোমা হামলায় নিহত হন 2 পুলিশ কর্মকর্তা সহ 3 জন। আহত হন সাবেক ব্রিটিশ হাই কমিশনার আনোয়ার চৌধুরী সহ অর্ধশতাধিক। এই ঘটনায় 2008 সালে জঙ্গি নেতা মুফতি হান্নান সহ 3 জনকে ফাঁসি এবং 2 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন বিচারিক আদালত। বিচারিক আদালতের এ রায় হাইকোর্ট ও আপিল বিভাগেও বহাল থাকে। তবে রায়ের বিরুদ্ধে মুফতি হান্নান সহ 2 আসামি রিভিউ করলে থমকে যায় দণ্ড কার্যকর প্রক্রিয়া। রোববার রিভিউ আবেদনটিও খারিজ করে দেন আপিল বিভাগ। আদালত রায়ে বলেন, আনোয়ার চৌধুরীকে হত্যা করতেই ওই দিন বোমা হামলা চালিয়েছিল জঙ্গিরা। শুনানি অন্তে 2টি রিভিউ পিটিশনই খারিজ হয়ে গেছে যে তারা যে অপরাধ করেছে এটা অত্যধিক গুরুত্ব নৃশংস একটা অপরাধ, কূটনীতিক এবং তার অন্যান্য লোকদেরকে হত্যা করার জন্য তারা এই আক্রমণ চালিয়েছিল, এটা পূর্ব পরিকল্পিত। তিনি জানান, এখন জেল কোড অনুযায়ী রায় কার্যকর করতে পারবে সরকার। যদিও নিজের অপরাধ স্বীকার করে রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চাওয়ার সুযোগ রয়েছে আসামিদের। আর কোন রকম বাধা নেই দণ্ড কার্যকর করার ব্যাপারে। জেল কোড মেনেই সমস্ত আইনি প্রক্রিয়ার পরে জেল কর্তৃপক্ষ এবং রাষ্ট্র পদক্ষেপ নেবে। এ মামলা ছাড়াও আলোচিত 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলা, রমনা বটমূলে বোমা হামলা এবং 64 জেলায় সিরিজ বোমা হামলা মামলারও অন্যতম আসামি হরকাতুল জিহাদ নেতা মুফতি হান্নান। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। সাবেক ব্রিটিশ হাই কমিশনার আনোয়ার চৌধুরীর উপর হামলার আগে ও পরে আরো অনেক ভয়ঙ্কর জঙ্গি তৎপরতার অভিযোগ রয়েছে মুফতি হান্নানের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে চালানো বড় 2টি জঙ্গি হামলারও নাটের গুরু এই হরকাতুল জিহাদ নেতা। 2005 সালের অক্টোবরে গ্রেপ্তার হওয়ার আগ পর্যন্ত বাংলাদেশে ঘটে যাওয়া সব সশস্ত্র জঙ্গি তৎপরতায় নাম এসেছে মুফতি হান্নানের। বিস্তারিত জানাচ্ছেন ওমর ফারুক।
1999 সাল থেকে 2005 সাল পর্যন্ত মাত্র 7 বছরে 13টি জঙ্গি হামলায় 101 জনকে হত্যা এবং 609 জনকে আহত করার অভিযোগ রয়েছে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ নেতা মুফতি হান্নানের বিরুদ্ধে। দেশের মাটিতে হওয়া প্রথম জঙ্গি নাশকতা বলে মনে করা হয় 1999 সালের উদীচী শিল্পী গোষ্ঠীর অনুষ্ঠানে হামলার ঘটনাকে। 10 জনের প্রাণ এবং 1.5 শতাধিক ব্যক্তির স্বাভাবিক জীবন কেড়ে নেয়া সেই ঘটনার পরিকল্পনা ও নির্দেশনার কথা আদালতে দেয়া এক জবানবন্দিতে মুফতি হান্নান নিজেই স্বীকার করেন। একই বছর অক্টোবর মাসের শুরুতে খুলনার আহমদিয়া মসজিদে হামলা চালিয়ে 8 জনকে হত্যার অভিযোগ রয়েছে মুফতি হান্নানের বিরুদ্ধে। মুফতি হান্নানের নাম আছে 2000 সালের জুলাই মাসে কোটালীপাড়ায় 76 কেজি বোমা পুঁতে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা চেষ্টার মামলায়ও। 2001 সালে রমনার বটমূলে বর্ষবরণ অনুষ্ঠান ও সিপিবির সমাবেশ সহ 6টি বোমা হামলাও মুফতি হান্নান ও তার জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ ঘটিয়েছে বলে অভিযোগ রয়েছে। 2004 সালের 21 আগস্ট হওয়া গ্রেনেড হামলায় জড়িত থাকার কথাও আদালতে দেয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে জানিয়েছেন মুফতি হান্নান। শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে বঙ্গবন্ধু এভিনিউর সমাবেশে সে জঙ্গি হামলায় আওয়ামী লীগের 22 নেতাকর্মী নিহত হন। আহত হন শেখ হাসিনা সহ শতাধিক ব্যক্তি। 2005 সালের 27 জানুয়ারি গ্রেনেড হামলা চালিয়ে সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া সহ 5 জনকে হত্যার অভিযোগটি মুফতি হান্নানের সবশেষ অপকর্মের নজির। একই বছর 1 অক্টোবর বাড্ডা থেকে গ্রেপ্তার হন দুর্ধর্ষ এই জঙ্গি। সাবেক ব্রিটিশ হাই কমিশনার আনোয়ার চৌধুরীর ওপর হামলা বাদে আরও 16টি মামলায় বিচার চলছে মুফতি হান্নানের। ওমর ফারুক, সময় সংবাদ। আশকোনায় র্যাব ব্যারাকে আত্মঘাতী হামলার ঘটনায় সন্দেহভাজন হিসেবে আটক আবু হানিফাকে 27 ফেব্রুয়ারি কাঁচপুর থেকে গোয়েন্দা পুলিশ পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়েছিল বলে দাবি তার পরিবারের। এই ঘটনায় 4 মার্চ সিদ্ধিরগঞ্জ থানায় সাধারণ ডায়েরিও করে তার পরিবার। এর আগে র্যাব জানিয়েছিল শুক্রবার তাদের ব্যারাকে আত্মঘাতী হামলার পরপর ঘটনাস্থলের পাশ থেকে আটক করা হয় তাকে। তবে পরিবারের এই দাবির বিষয়ে চেষ্টা করেও র্যাবের বক্তব্য পাওয়া যায়নি। খান মোহাম্মদ রুমেলের রিপোর্ট। হানিফের মৃত্যুর খবরটি জানা যায় বিমানবন্দর থানায় করা র্যাবের একটি জিডির সূত্র ধরে। সেখানে বলা হয়, শুক্রবার রাজধানীর আশকোনায় র্যাবের ব্যারাকে আত্মঘাতী হামলার পরপরই পাশের মুনমুন কাবাব রেস্টুরেন্টের সামনে থেকে আটক করা হয় তাকে। আটকের পরপরই অসুস্থ হয়ে পড়লে হানিফকে কুর্মিটোলা হাসপাতালে নেওয়া হয়। সেখানে জানা যায় হার্ট অ্যাটাকে মারা গেছে সে। কিন্তু তার পরিবারের দাবি 27 ফেব্রুয়ারি ভোরে কাঁচপুর ব্রিজ এলাকা থেকে ডিবি পরিচয়ে তুলে নেওয়া হয় তাকে। ওই দিন গভীর রাতে একটি গাড়িতে করে বাসায় নিয়ে আসা হয় তাকে, কিন্তু নামানো হয়নি গাড়ি থেকে। বাসার নিচ থেকে হানিফের মোটরসাইকেলটিও নিয়ে যায় আগন্তুকরা। পরিবারের দাবি, গেল বুধবারও সাদা পোশাকের লোকজন হানিফকে নিয়ে বাসায় আসে। আমরা সিদ্ধিগঞ্জ থানায় একটা জেডি এন্ট্রি করছি। 3-4 দিন পরে মোহাম্মদপুর থানার ওই একটা টিম আর সিদ্ধিগঞ্জ থানার একটা টিম ওইখানে ভিডিও উদ্ধার করছে। পিছনে কোন আগে থাবা মারিয়া পিস্তল ধরিয়া এই এপার হাইয়েস গাড়ি তুড়ে চোখ বান্ধা লইয়া টান দেছে। ড্রাইভারের ধরিয়া কয় চালা, ড্রাইভারের ঠাইয়ে ধরে তুই গাড়ি চালা। পরিবারের লোকজন বলছে, কুর্মিটোলা হাসপাতালে হার্ট অ্যাটাকে নিহত ব্যক্তির ছবি তাদের দেখিয়েছে বিমানবন্দর থানা পুলিশ। ছবি দেখে তারা নিশ্চিত নিহত ব্যক্তি হানিফ। থানায় বইসা ওই এক সারে আর কি ওই ফেসবুকে দেখাইছে ছবিটা, ওই ছবিটা আমার বাড়ির ছবির মতনই। 53, 46, 48 আর গাড়ি ঢাকা মেট্রো চ ওখানে এসে আর মানে আমরা দাঁড়াই দিচ্ছি, আমাদের ঠেলে ঠেলে নামাই দেয়। কত তোমরা কি লাগো পরে আমি কইছি কি আমি আর বাইরে লাগে আমার সরাই দেয়। তবে এসব অভিযোগের বিষয়ে চেষ্টা করেও র্যাবের বক্তব্য পাওয়া যায়নি। এদিকে শনিবার র্যাবের চেকপোস্টে নির্দেশ অমান্য করে চলে যাওয়ার সময় গুলিতে নিহত যুবকের মৃত্যুর ঘটনায় খিলগাঁও থানায় মামলা হয়েছে। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বাদী হয়ে একটি এজাহার দিয়েছে। আমাদের থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়েছে। সন্ত্রাস বিরোধী আইনে মামলাটি রুজু হয়েছে। এই আমরা মামলার তদন্ত কার্যক্রম শুরু করেছি। তবে এখনো তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গি আস্তানা থেকে আজ আরও 6টি গ্রেনেড উদ্ধার করেছে পুলিশ। রোববার দুপুরে তল্লাশির এক পর্যায়ে প্রেমতলার ছায়ানেডের একটি রুম থেকে এগুলো উদ্ধার করা হয়। পুলিশ জানায়, রোববার সকাল থেকে বোম ডিসপোজাল ইউনিটের সহায়তায় আবারও পুরো বাড়িতে তল্লাশি চালানো হয়। এ সময় বাড়ির একটি রুম থেকে বেশ কয়েকটি গ্রেনেড উদ্ধার করে। পরে এই 6টি গ্রেনেড সহ গতকাল উদ্ধার হওয়া 15টি বোমা ও গ্রেনেড একে একে নিষ্ক্রিয় করা হয়। এদিকে বৃহস্পতিবারের আত্মঘাতী হামলায় নিহত কামাল উদ্দিন ও জোবাইদার লাশ শনাক্তের জন্য বান্দরবান থেকে তাদের পরিবারের সদস্যদের সীতাকুণ্ড থানায় নিয়ে এসেছে পুলিশ। প্রথম রুমে আমরা দেখি যে সেখানে 5 ড্রাম
হাইড্রোজেন পারঅক্সাইড, 1 ড্রাম অ্যাসিড এবং প্রায় 15টার মতো ছোট বড় বিস্ফোরক ছিল, বোমা ছিল। দ্বিতীয় রুমে 17টা বড় এবং ছোট এই বোমা নিষ্ক্রিয় করা হয় বা ডিফিউজ করা হয় এবং আরো 1 ড্রাম বিস্ফোরক সেখানে পাওয়া যায়। কক্সবাজারের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে জঙ্গি সন্দেহে 3 রোহিঙ্গা সহ 6 জনকে আটক করেছে পুলিশ। রোববার রাত 8টার দিকে শহরের যমুনা গেস্ট হাউস থেকে তাদের আটক করা হয়। পুলিশ জানায়, শহরের বদর মুকাম এলাকার বিভিন্ন আবাসিক হোটেলে বিশেষ অভিযান চালানো হয়। এ সময় যমুনা গেস্ট হাউসের 2য় তলার একটি কক্ষ থেকে 3 রোহিঙ্গা সহ 6 জনকে আটক করা হয়। এ সময় হোটেলের নিবন্ধন খাতা জব্দ এবং জিজ্ঞাসাবাদের জন্য ব্যবস্থাপককে থানায় নিয়ে যায় পুলিশ। তবে এ ব্যাপারে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি পুলিশ। ব্রাজিলে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত ও সাবেক পররাষ্ট্র সচিব মিজারুল কায়েসের মরদেহ ঢাকায় আনা হয়েছে। রোববার রাত 12টার দিকে তার মরদেহ বহনকারী কাতার এয়ারওয়েজের বিমানটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় তার পরিবারের সদস্যরা বিমানবন্দরে উপস্থিত হয়ে লাশ গ্রহণ করেন। সোমবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয় প্রাঙ্গণে তার প্রথম জানাজা হওয়ার কথা রয়েছে। এরপর সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হবে। পরে গুলশান আজাদ মসজিদে 2য় দফা জানাজা শেষে রাতে তার মরদেহ মর্গে রাখা হবে। মঙ্গলবার সকালে হেলিকপ্টারে করে তার মরদেহ নিজ গ্রাম কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় নেওয়া হবে। সেখানে 3য় জানাজা শেষে আবারও ঢাকা এনে বনানী কবরস্থানে দাফন করা হবে। 11 মার্চ ব্রাজিলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মিজারুল কায়েস। তিনি দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন। বকেয়া পরিশোধ না করায় ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে আরও 2টি মামলা করেছেন গ্রামীণ টেলিকমের 2 কর্মকর্তা। এ নিয়ে তার বিরুদ্ধে শ্রম আদালতে 12টি মামলা করা হলো। রোববার বিকেলে ঢাকার 3য় শ্রম আদালতে গ্রামীণ টেলিকমের উপব্যবস্থাপক শরীফুল ইসলাম ও কর্মকর্তা চন্দ্রকুমার রায় মামলা 2টি দায়ের করেন। এর আগে 10টি মামলা দায়ের করেছেন তারই প্রতিষ্ঠিত কোম্পানি গ্রামীণ টেলিকমের সাবেক ও বর্তমান 10 কর্মী। 15 মার্চ বিকেলে ঢাকার শ্রম আদালতে 7টি ও 16 মার্চ 3টি মামলা দায়ের করা হয়। বাদীপক্ষের আইনজীবীরা এই তথ্য নিশ্চিত করে জানান, গত 3 দিনে ডক্টর ইউনূস ও গ্রামীণ টেলিকমের ব্যবস্থাপনা পরিচালক আশরাফুল হাসানের বিরুদ্ধে একই অভিযোগে 12টি মামলা দায়ের করা হয়েছে। আর এ বিষয়ে জবাব দেওয়ার জন্য বিবাদীদের বিরুদ্ধে আদালত সমন জারি করেছেন। সুষ্ঠু পরিবেশ নিশ্চিত হলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অবশ্যই অংশ নেবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার সকালে ঠাকুরগাঁও শহরের নিজ বাসভবনে এক মতবিনিময় সভায় সাংবাদিকদের তিনি একথা বলেন। এ সময় তিনি আরো বলেন, নির্দলীয় সরকার ছাড়া নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা সম্ভব নয়। বিএনপি একটা নির্বাচনমুখী গণতান্ত্রিক রাজনৈতিক দল। বিএনপি সবসময় নির্বাচনের জন্য প্রস্তুত থাকে। বিএনপি এখনো নির্বাচন করছেই, স্থানীয় সরকার নির্বাচন করছে না, এর আগে যতগুলো নির্বাচন করেছিল। যদি পরিবেশ সৃষ্টি হয়, যদি লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়, যদি বিরোধী দলকে প্রচারণা করা এবং নির্বাচন করার সুযোগ সৃষ্টি করা হয়, তাহলে অবশ্যই বিএনপি যাবে। সেটা নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে চলা সম্ভব না। কাউন্সিলের 1 বছরেও দল গোছাতে পারেনি বিএনপি, নামতে পারেনি রাজপথে। এই অবস্থায় নেতৃত্বের ব্যর্থতা ও সিদ্ধান্তহীনতার দায় স্বীকার করছেন শীর্ষ নেতাদের কেউ কেউ। এ নিয়ে অসন্তোষ রয়েছে দলে। তবে কোন কোন নেতা মনে করেন নেতৃত্বের দুর্বলতা নয়, সরকারের দমনপীড়নেই বিধ্বস্ত হয়েছে বিএনপি। সালাউদ্দিন সুমনের রিপোর্ট। 5 জানুয়ারির নির্বাচনের পর আন্দোলনে ব্যর্থতা সহ নানা কারণে অনেকটাই বিধ্বস্ত হয়ে পড়া দলকে চাঙ্গা করতে গত বছরের 19 মার্চ ষষ্ঠ জাতীয় কাউন্সিল অনুষ্ঠান করে বিএনপি। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণে অনুষ্ঠিত এই কাউন্সিলের পর 4 দফায় দলের 502 সদস্যের বিশাল আকারের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। এরপর পর্যায়ক্রমে জেলা ও মহানগরের কমিটি গঠনের কাজ শুরু হলেও নানা প্রতিবন্ধকতায় গতি পায়নি তা। এখন পর্যন্ত দাবি আদায়ের আন্দোলন বলতে ঘরোয়া সভা সমাবেশ আর সংবাদ সম্মেলনেই সীমাবদ্ধ রয়েছে দলটি। অনেক ক্ষেত্রেই আন্দোলনের দায় সারছে শুধুমাত্র মৌখিক নিন্দা ও প্রতিবাদ জানিয়েই। এখন তো দেশের রাজনীতিও কিছু নাই, সাধারণ মানুষেরও বোধহয় রাজনৈতিক দলের উপর থেকে আস্থা চলে গিয়েছে। এক ধরনের নিস্পৃহতা গ্রাস করেছে রাজনীতিকে, যে জন্যই আপনার মনে হচ্ছে যে কর্মকাণ্ড নাই। ইস্যুভিত্তিক আন্দোলনে জনগণকে সম্পৃক্ত করতে না পারার অসন্তোষের পাশাপাশি চাপা ক্ষোভ রয়েছে এই নেতার মনে। বাম দলের 50-60 জন মিলে কত তীব্র রাজপথে আন্দোলন গড়ে তোলার চেষ্টা করছে। বিএনপির মতো বিশাল দল
তাদের কাছ থেকে লোক নিশ্চয়ই আরো শক্তিশালী ভূমিকা আশা করে। এই ক্ষেত্রে তো আমরা পর্যাপ্ত সাফল্য পাইনি, এটি স্বীকার করতেই হচ্ছে। আজকে একটা অসম অবস্থায় একটা রাজনীতি চলছে, এক পক্ষ সবকিছু করে বেড়াচ্ছে আর বাকিদেরকে বাইরে রাখা হয়েছে। তবে নেতৃত্বের ব্যর্থতার চেয়ে সরকারের আচরণ ও নানাবিধ প্রতিবন্ধকতাকেই ঘুরে দাঁড়ানোর অন্তরায় হিসেবে দেখছেন দলের স্থায়ী কমিটির এই সদস্য। রাজনীতিবিদরা এবং জনগণ তার রাজনৈতিক প্রতিপক্ষকে মোকাবেলা করতে পারবে রাজনৈতিকভাবে, কিন্তু রাষ্ট্রীয় সন্ত্রাসের মোকাবেলা করার জন্য তো দেশের জনগণ প্রস্তুত নাই। রাষ্ট্রীয় সন্ত্রাসকে মোকাবেলা করার জন্য তো রাজনৈতিক শক্তিগুলো প্রস্তুত নয়। সাংগঠনিক ভিত্তি মজবুত করে শিগগিরই আন্দোলনের মাঠে নামবে বিএনপি, আবারও এমন কথাই জানালেন এই শীর্ষ নেতা। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। প্রবাসের সময় আরো থাকছে। ফেনীর ফুলগাজী চেয়ারম্যান একরাম হত্যা মামলা 6 মাসের মধ্যে শেষ করার নির্দেশ আপিল বিভাগের। আসামি বিএনপি নেতা মিনারের জামিন বাতিল। আরএফএল ওয়াটার পাম্প, পানি দেবে টেনশন নয়। 25 মার্চ গণহত্যা দিবসের আন্তর্জাতিক স্বীকৃতির জন্য বিশ্ব জনমত গড়ে তোলার আহ্বান জানিয়ে খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, সব ধরনের প্রচেষ্টা চালাবে সরকার। রোববার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে সেক্টর কমান্ডার্স ফোরাম আয়োজিত সেমিনারে একথা বলেন খাদ্যমন্ত্রী। এ সময় পাকিস্তানি 195 জন যুদ্ধাপরাধীর বিচারের দাবিটি আন্তর্জাতিক মহলে তুলে ধরার আহ্বান জানায় সেক্টর কমান্ডার্স ফোরাম। এই প্রস্তাবকে কার্যকর করার জন্য সরকারের পক্ষ থেকে যা যা করণীয় এবং আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে যা যা করার সকল নির্দেশনা সরকার মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন বর্তমান সরকার দেবেন এবং সেই পদক্ষেপ গ্রহণ করবেন, এই ব্যাপারে আমি আপনাদের আশ্বাস দিতে পারি। কাজে জাতিসংঘের কাছ থেকে এই দাবিটি আদায় করা আমাদের জন্য আরো সবার বেশি সোচ্চার হতে হবে, আরো বেশি ঐক্যবদ্ধ হতে হবে এবং আরো বেশি আমাদের সমস্ত বিশ্ব জনমত গড়ে তোলার জন্য সবাইকে আরো বেশি আমাদেরকে তৎপর হতে হবে। আমরা যেটা মনে করি ঠিক ওটাতে আমরা শক্ত থাকতে হবে, কারো দ্বারা যেন আমরা তারই প্রভাবিত না হই, এবং যারা নাকি এইখানে এখনো বাধা দিচ্ছে তাদেরকে সময় মতো বিচারকের সামনে তাদের দাঁড় করাতে হবে। দেখছেন প্রবাসের সময়, সঙ্গেই থাকুন। শুনলাম কাঠপট্টি আংলা গাইছে আর মুক্তিরা বিড়ি জুড়াইছে। 71-এ আমাদের অনেকেরই পরিচয় ছিল শরণার্থী। শত্রুর বর্বরতা থেকে বাঁচতে দিনরাত শুধুই ছুটে চলা। মা আমরা কোথায় যাই? চুপ 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 বাবা, কথা বল। মা আমরা কি পালাই? চুপ চুপ চুপ, মাথা নিচু করো, মাথা নিচু করো। বাতি নিব। এই চলার পথে আমার পরিবার হারিয়েছে আমার দিদিকে। আপনারাও হয়তো হারিয়েছেন কোনো প্রিয়জন, ফিরে আসেননি তারা, কিন্তু আমাদের জন্য এঁকে দিয়ে গেছেন মুক্ত মানচিত্র বাংলাদেশ। তাদের প্রতি শ্রদ্ধা। ইলিশ মাছ ধরা পড়ে না, ইলিশের বাচ্চা, ওই তো ইলিশ মাছের বাচ্চা, তারপর ওই বড়টা, এগুলো মারেন কেন? ওটা তো জেলেরা বলতে পারো, আমরা বলতে পারি না। আর করবো না, আসছি আর আসবো না। ইলিশের পোনাটা বাদা জালেও পড়ে, চরগড়ায় পড়ে, আর ওই মানে চিংড়ি জালেও পড়ে। ইচ্ছের বাহিরে এটা আমরা ইচ্ছে করি কেউ ধরিও না, আর ওটার প্রতি আমরা যে ওইটা নষ্ট করবো এরকম আমাদের কারো ইচ্ছেও নাই। দেখছেন প্রবাসের সময়। টেল সুপ্রিম চেয়ারের পারফেক্ট শেপ আর ডিজাইন আপনাকে দেয় 100% কমফোর্ট। টেল সুপ্রিম চেয়ার। আগামী বাজেটে কালো টাকার উৎস খুঁজে বের করার ব্যাপারে নির্দেশনা থাকবে বলে ইঙ্গিত দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। রোববার রাজধানীর একটি হোটেলে ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস বাংলাদেশ আয়োজিত এক সেমিনারে মন্ত্রী একথা বলেন। এ সময় তিনি বলেন, আগামী বাজেটে কর্পোরেট ট্যাক্স কমানোর ব্যাপারে সিদ্ধান্ত আসতে পারে।
that is corporate tax. দীর্ঘদিন ধরে কর্পোরেট ট্যাক্স কমানোর দাবি ছিল, আগামী বাজেটে এটা কমানোর চেষ্টা করব আমরা। দেশে কালো টাকা বানানোর কিছু খারাপ অভ্যাস রয়েছে, বিষয়টি আমাদের নজরে আছে। আগামী বাজেটে কালো টাকার উৎস বের করার চেষ্টা করব আমরা। তবে কোনো আইনের আওতায় কালো টাকা সাদা বানানোর উৎসাহ দেয়া হবে না। আমি খুবই আশাবাদী যে আগামী বাজেটে কালো টাকার ব্যাপারে দিক নির্দেশনা আসবে। To eliminate the scope for such practices. পুরান ঢাকার ঐতিহ্যবাহী স্থাপনাগুলো ঝুঁকিপূর্ণ হওয়ার পরেও সংস্কৃতি মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞার কারণে অপসারণ করা যাচ্ছে না বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাইদ খোকন। রোববার সকালে রাজধানীর ধলপুরের ক্লিনার কলোনি ভাঙার কাজ উদ্বোধন করে একথা জানান তিনি। মেয়র বলেন, নিয়ম অনুযায়ী নির্ধারিত সময়ে দক্ষিণ সিটি কর্পোরেশনের ঝুঁকিপূর্ণ ভবনগুলো অপসারণের কাজ শুরু করা হবে। এছাড়া যেসব ভবন ভাঙার বিষয়ে নোটিশ দেওয়া হয়েছে সেসব না ভাঙলে নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন নিজ দায়িত্বে দ্রুত সেসব অপসারণের ব্যবস্থা করবে। ঐতিহ্যবাহী ভবনগুলো সংরক্ষণ করার জন্য সেই সমস্ত ভবনে ভাঙার জন্য বিধি নিষেধ আরোপিত রয়েছে। সরকারি বিধি নিষেধ আরোপিত থাকবার কারণে শত বছরের পুরনো এই সমস্ত জরাজীর্ণ ভবন ভাঙা যাচ্ছে না, অপসারণ করা যাচ্ছে না। আমি সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে এবং এ ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রীর জরুরি হস্তক্ষেপ কামনা করছি। ফেনীর ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরামুল হক হত্যা মামলার বিচার 6 মাসের মধ্যে শেষ করতে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। রোববার সকালে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা লিভ টু আপিল নিষ্পত্তি করে এই আদেশ দেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন 3 সদস্যের আপিল বিভাগ। একই সঙ্গে এই মামলায় বিএনপি নেতা মাহতাবউদ্দিন চৌধুরী ওরফে মিনারকে হাইকোর্টের দেয়া জামিন বাতিল করা হয়েছে। 2014 সালের 20 মে ফেনী শহরের একাডেমি সড়কে বিলাসী সিনেমা হলের কাছে একরামুল হককে প্রকাশ্যে গুলি করে হত্যা করার পর গাড়িসহ পুড়িয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এবার প্রবাসের খবর। কুয়েতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 97তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কুয়েত মহানগর আওয়ামী লীগ আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মনির হোসেন, সাধারণ সম্পাদক শিপন বাবু এবং যুগ্ম সম্পাদক জসিমউদ্দিন ইমনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় বঙ্গবন্ধু পরিষদের সভাপতি প্রকৌশলী খন্দকার হান্নান। এছাড়াও যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ সহ দলের অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। প্রবাসী বাংলাদেশি শিশু কিশোরদের বাংলা সংস্কৃতির বিভিন্ন শাখার সঙ্গে পরিচয় করিয়ে দিতে বিগত প্রায় 21 বছর ধরে বিনা পারিশ্রমিকে তাদেরকে ছবি আঁকা শিখিয়ে আসছেন কুয়েত প্রবাসী চিত্রশিল্পী জহুরুল কাইয়ুম বাহার। শত ব্যস্ততার মাঝেও 1996 সালে স্বেচ্ছাশ্রম দেয়া কয়েকজন নিবেদিত প্রাণ প্রবাসী সংস্কৃতি কর্মীকে নিয়ে বঙ্গরূপা চারুকারু সঙ্গীত শিশু মেলা নামে একটি সংগঠনের কার্যক্রম শুরু করেন তিনি। সংগঠনটির মাধ্যমে ছবি আঁকা, বাংলা ভাষা শিক্ষা, নাচ, নাট্যকলা, সাহিত্য সহ বাংলা সংস্কৃতির বিভিন্ন বিষয়ে শিক্ষাদান করে যাচ্ছেন জহুরুল কাইয়ুম। বর্তমানে কুয়েতের বিভিন্ন অঞ্চলে সংগঠনটির 12টি শাখা রয়েছে। সবকটিতেই বিনামূল্যে এসব বিষয়ে শিক্ষাদান করা হয়ে থাকে। শিশুদের মধ্যে সংস্কৃতি চর্চার অভ্যাস গড়ে তুলতেই তার এই উদ্যোগ বলে জানান চিত্রশিল্পী জহুরুল কাইয়ুম বাহার। এখানে কোনো বাংলা স্কুল নেই। আমাদের শিশুরা ইন্ডিয়ান স্কুল বা বিভিন্ন স্কুলে লেখাপড়া করে, ভিনদেশি কালচারের সাথে তারা মিশে যাচ্ছিল। সেই মুহূর্তে আমি চেষ্টা করেছি যে বাংলাদেশি ছেলেমেয়েরা অন্তত বাংলাদেশ নামের এই দেশটিকে একটু চিনুক। বর্তমান প্রজন্মের শিশুদের মাঝে দেশের সঠিক ইতিহাস ও সংস্কৃতি তুলে ধরার আহ্বান জানিয়েছেন আরব আমিরাত মুসাফফাহ আওয়ামী যুবলীগ। বঙ্গবন্ধুর 97তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সংগঠনের সাধারণ সম্পাদক এস.এম. নিজাম প্রধান অতিথির বক্তব্যে এই আহ্বান জানান। মুসাফফার একটি হোটেলে কমিটির আহ্বায়ক হাজী আব্দুল হান্নানের সভাপতিত্বে যুগ্ম আহ্বায়ক
মাহবুর রহমানের পরিচালনায় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইসমাইল শেখ, মোহাম্মদ আলী, প্রকৌশলী শেখ আব্দুল কাইয়ুম সহ অনেকে। এ সময় তারা কেক কেটে জন্মদিন পালন করেন। পরে বঙ্গবন্ধুর আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ভারতের উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন যোগী আদিত্যনাথ। রোববার রাজ্যের 32তম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন তিনি। শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিজেপি প্রধান অমিত শাহ সহ দলের অন্যান্য শীর্ষ নেতারা। শপথ নেয়ার পর সব ধরনের বৈষম্যের ঊর্ধ্বে উঠে সবাইকে সঙ্গে নিয়ে সমাজের সকল শ্রেণী পেশার মানুষের জন্য কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন আদিত্যনাথ। এদিকে মুখ্যমন্ত্রী সহ এদিন রাজ্যের উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন কেশব মৌর্য এবং মহেশ শর্মা। এর আগে শনিবার দিনভর বিজেপি এবং আরএসএস এর রুদ্ধদ্বার বৈঠকের পর সন্ধ্যায় গোরখপুরের এই সংসদ সদস্যকে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী মনোনীত করা হয়। শ্রীলঙ্কাকে হারানোর এই খুশির জোয়ারে ভেসেছে টাইগার ক্রিকেটারদের পরিবারও। পুরো দলকে অভিনন্দন জানিয়েছেন সাকিব, মুশফিক, সাব্বির, অভিষিক্ত মোসাদ্দেক সৈকতের বাবা মা। হাজেরা খাতুন রেখা পেশায় চাকুরিজীবী, তবে পেশাগত সেই পরিচয় ছাপিয়ে বড় একটি পরিচয় দাঁড়িয়ে গেছে তার। ক্রিকেটার সাব্বির রহমান রুম্মানের মা তিনি। ক্রিকেটের ব্যাকরণ বোঝেন সামান্যই, তার কাছে ক্রিকেট মানেই সাব্বির। ব্যবসায়ী বাবার কণ্ঠেও আবেগ। দেশের 100তম টেস্টে খেলেছেন সন্তান, এতেই পরম শান্তি যেন। 100তম টেস্টে সে খেলতে পারছে, খেলছে, এবং বাদ বাকি আল্লাহর মধ্যে। ভবিষ্যতে তার শুভকামনা করি। মা হিসাবে আমার খুবই ভালো লাগছে। ভালো খেললে আমার ভালো লাগে, যখন খারাপ খেলে মনটা আমার খুবই খারাপ হয়ে যায়। মোসাদ্দেক হোসেন সৈকতের মায়ের কাছে দিনটি আরেকটু বিশেষ। অভিষেক টেস্টেই তার সন্তান ইতিহাসের সাক্ষী হয়েছেন। রঙিন পোশাকের পর সাদা পোশাকেও উজ্জ্বল সৈকত। অনুভূতি জানাতে গিয়ে ছেলের পারফরমেন্সের মতোই চকচক করে উঠল মায়ের চোখ দুটো। আমার ছেলে ভালো খেলছে, তাতে আমার অনেক আনন্দ। আমার গর্বিত যে ছেলে ওইও খেলছে, ওর সাথে এরা খেলছে, সবাই মিলে খেলছে, এই খেলাটা ওরা জিততে পারছে, এই জন্য আমাদের কাছে খুব আনন্দিত। টাইগারদের টেস্ট দলের ক্যাপ্টেন মুশফিকের বাবা ক্রিকেট পাড়ায় বেশ পরিচিত মুখ। ঐতিহাসিক ম্যাচটি তিনি দেখলেন বগুড়ায় নিজ ব্যবসা প্রতিষ্ঠানে বসেই। জয়ের আনন্দ ছুঁয়ে যায় তাকে। এলাকা জুড়ে মিষ্টি বিতরণ করেন বাংলাদেশের সাদা পোশাকের অধিনায়কের উচ্ছ্বসিত পিতা। তবে তার মতো আবেগ ঠিকরে বের হয়নি সাকিবের বাবার কণ্ঠে। শিহরণটা আটকে রেখেই উজ্জ্বলতর আগামীর প্রার্থনায় তিনি। সাকিবের মতন প্রতিটি ক্রিকেট দলের সদস্যই আমার এক একজন সন্তান। বাংলাদেশের সকল মানুষের কাছে দোয়া প্রার্থনা করছি। আজকে এই জিতার মধ্যে দিয়ে আমরা প্রমাণ করতে পারলাম যে বাংলাদেশ টিম এখন ক্রিকেট টেস্টে খেলার জন্য সে অভিজাত দলের মধ্যে সে যাওয়ার মধ্যে সে ক্ষমতা রাখে। উৎসব হয়েছে কলম্বোয়। সেখানে হয়তো নেই সাকিব মুশফিকের বাবারা, কিন্তু হৃদয়ের উৎসব তো সীমানা মানে না। একে তো সন্তান, দুয়ে দেশের অর্জন। এত সব অর্জনে অনুভূতিগুলো যেন বিস্ফোরিত হচ্ছে লাল সবুজের দেশে। মাকসুম আলম খান, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরো একবার। Will we see a big shot from Mehdi? There's a sweep and it's gone through him. There it is for Bangladesh. Incredible scenes here. What a comeback. It's one of the greatest comebacks for Bangladesh. কলম্বোতে বাঘের থাবায় সিংহবধ, জয় বাংলা কাপ হাতছাড়া করল না টাইগাররা। কলম্বোতে লঙ্কানদের হারালো 4 উইকেটে, কোটি সমর্থকদের উল্লাস। সাবেক ব্রিটিশ হাই কমিশনার আনোয়ার চৌধুরীর উপর গ্রেনেড হামলা মামলায় জঙ্গি নেতা মুফতি হান্নানের রিভিউ খারিজ। মৃত্যুদণ্ড কার্যকরে আর কোনো বাধা নেই। আশকোনায় র্যাব ব্যারাকে আত্মঘাতী হামলার ঘটনায় সন্দেহভাজন আটক আবু হানিফাকে সাদা পোশাকে তুলে নিয়ে যায় 27 ফেব্রুয়ারি, দাবি পরিবারের। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরই সব শ্রেণী পেশার মানুষের উন্নয়নে কাজ করে যাচ্ছে, বেড়েছে জীবনযাত্রার মান, তাঁতি লীগের সম্মেলনে প্রধানমন্ত্রী। এবং কাউন্সিলের 1 বছরেও দল গোছাতে পারেনি বিএনপি। নামেনি মাঠেও নেতৃত্বের ব্যর্থতার কথা স্বীকার করলেও সরকারের দমন পীড়নকেও দায়ী করছেন নেতারা। এই ছিল প্রবাসী সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv।
যে কোনো বাংলা লিংক ও রবি নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সূচি জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নাম্বার। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নাম্বারে। সঙ্গে থাকুন সময়।